ও ধীরে ধীরে বলে, রূপা মাসি, তুমি কি কখনো কাউকে খুব আপন করে পাশে বসতে দিয়েছ? সেদিন যা হয়েছিল আমি এখনো ভুলতে পারিনি। আমার নাম রূপা দত্ত, বয়স ৩৫। এই বয়সে সাধারণত নারীকে কেউ নতুন করে দেখে না, বিশেষ করে সে যদি বিবাহিত হয়, সন্তানের মা না হয়, আর সারা জীবন কাটে রান্নাঘর, উঠোন, গোয়াল আর একরকম নিষ্ক্রিয় স্বামীর সংসারে। তবুও আমি জানি আমার মধ্যে এমন কিছু আছে যা কারো কারো চোখে আজও আলাদা করে ধরা দেয়। আমি ফর্সা, মাঝারি উচ্চতা, একটু গোলগাল গড়নের মেয়ে। আমি শহরের নায়িকাদের মতো না হলেও সাদামাটা সুতির শাড়িতেও নিজের মাঝে মাঝে অন্যরকম এক অনুভব হয়। আমার ব্লাউজটা মাঝে মাঝে একটু এলোমেলো হয়ে যায়, যা আমি খুব একটা ঠিক করতে চাই না। জানি আশেপাশের অনেকে আলাদা করে লক্ষ্য করে। উঠোন ঝাড় দিতে দিতে বুঝি কার চোখ কোথায় পড়ে। আমি দেখেও না দেখার ভান করি, কিন্তু ভেতরে কোথাও যেন এক চাপা ঢেউ ওঠে, আলগা মৃদু রয়ে যায়। আমার স্বামীর নাম অনিল, বয়স এখন ৪৪। সারাদিন কাজের ছুতো বাইরে, রাতে ফিরে আসে গামাথা ক্লান্ত করে। কোথাও তেমন বলে না। অনেকদিন হলো সে আর আমাকে ছুঁয়ে দেখে না, কিন্তু শরীর তো মন নয়। অভ্যস্ত নির্লিপ্ততা বুঝে উঠতে পারে না মন শরীরের চাহিদা। মাঝে মাঝে আমি শুধু নিজের মধ্যে ডুবে বুঝি আমি এখনো বেঁচে আছি। আমাদের বাড়ির ছোট ঘরটায় থাকে প্রদীপ, আমার ভাগ্নে না, ছোটবেলা থেকে আমাদের কাছে বড় হয়েছে, এখন কলেজে পড়ে। আগে আগে যাকে কোলে নিয়েছি, এখন তার চোখে দেখি এক অদ্ভুত নির্লজ্জ আকর্ষণ। আরেকজন আছে সুব্রত, আমাদের বাড়ির রাখাল। বাড়ির কাজকর্ম, গরুর খাবার, ঘাস কাটা সবই করে। কথা কম বলে, কিন্তু যখন বলে চোখে মুখে এমন কিছু থাকে যা সহজে উপেক্ষা করা যায় না। ওর দৃষ্টির তীব্রতা আমার অজান্তে অনেক কিছু নাড়া দেয়া। সেদিন ছিল শুক্রবার। গরুর দুধ দেওয়া হয়ে গেছে। সুব্রত এসে আমার দিকে তাকিয়ে বলে, কাকি, দুধটা রান্নাঘরে রাখি? আমি একটু হেসে বলি, রাখ, কিন্তু ভেতরে ঢোকো না। সে আবার হেসে বলে, ভেতরে ঢুকতে দিলে এমন কি হবে? আমি ওর চোখের দিকে তাকালাম। কিছু সময় থেমে রইলাম। আমরা কোনো শব্দ নেই, শুধু আমার বুকের ভেতরে একদম বন্ধ অনুভব কাজ করছিল। সেই দুপুরে রান্নাঘরে থালা বাসন ধুচ্ছিলাম। আশাদের গুমোট গরম, ঘাম হয়ে জামাটা পিঠে লেগে আছে। রান্নাঘরের পাশে টালির নিচে এক খোলা জায়গায় বসেই বাসন ধুতে ধুতে সময় কেটে যাচ্ছিল। পাশে কল, আর একদিকে দেওয়াল। আমি নিচু হয়ে কাজ করছিলাম। মাথা থেকে ঘাম গড়িয়ে পড়ছে। আঁচলটা একটু সরে গিয়েছিল, হয়তো খেয়াল করিনি। ঠিক তখনই প্রদীপ এসে দাঁড়ায়। সামনে ওর হাতে এক মগ। বলে, মাসি, আমার মুখটা ধুয়ে দেবে? আমি ওর দিকে তাকিয়ে একটু হেসে বলি, তোকে কি সবসময় দেখার লোক রাখছি নাকি? নিজেই ধুয়ে নে। ও হাসে, কিছু বলে না, কিন্তু নিচু হয়ে মগটা আমার পাশে রাখা বালতিতে রাখে। আমি এক ঝলক দেখি, ওর মুখটা খুব কাছেই। কপাল ভেজা, ঠোঁট একটু খোলা, চোখে ক্লান্তির ছায়া। কিন্তু সেকেন্ড খানেকের দৃষ্টি আমার দিকে একটু বেশি সময় আটকে রইল। তারপর হঠাৎ চোখ খুলে বলে, মাসি, তুমি না খুব সুন্দর। আমি থেমে গেলাম। শুধু বললাম, পাগল কোথাকার। কিন্তু নিজের গলার কাঁপনিটা আমি টের পেয়েছিলাম। লজ্জায় ছিল না, অন্য কোনো বোধে সেটা বুঝে উঠতে পারিনি। ও পাশে দাঁড়িয়ে বলল, তোমার গায়ের গন্ধটা রান্নাঘরের মতো না, অনেক শান্তির মতো, অনেক আপন। বলতে বলতে ওর হাতটা হালকা করে আমার হাতের পেছনেই ছুঁয়ে গেল, হয়তো অনিচ্ছায়, হয়তো অন্য কিছুতে। আমি চুপচাপ হাত সরিয়ে নিলাম। বললাম, যা, ও ভেতরে যা, রান্না করছিস না? উঠে দাঁড়িয়ে চলে গেলাম। কিন্তু যাওয়ার সময় শরীরটা এত কাছে দিয়ে গেল যে কাঁধে হালকা ছোঁয়া লেগে গেল। আমি নিজেই বুঝতে পারছিলাম না ওটা আচমকা ছিল না, ওর ইচ্ছে করে হওয়া কিছু। সেই রাতটা ঘুম এলো না। অনিল ফিরেছিল অনেক রাতে। কথা না বলেই সোফায় গায়ে দিয়ে পড়ে রইল। আমি পাশের ঘরে আমার পরিচিত খাটে শুয়ে জানালা খোলা রেখেছিলাম। রাতের নরম আলো গায়ে এসে পড়ছে, কিন্তু আমার শরীরটা যেন নিজেকেই চিনতে পারছিল না। বারে বারে মনে পড়ছিল দুপুরের সেই মুহূর্ত। প্রদীপের চোখে যে ভাষা ছিল তা কি আমি বুঝিনি? আমি কি সত্যিই একটা নিঃসঙ্গ? সকালে উঠেই চলে গেলাম গোয়াল ঘরের দিকে। গরুগুলোকে খাবার দিতে হবে। সুব্রত ওসবের আগে থেকেই উঠে পড়ে, চুপচাপ কাজ করে। কিন্তু ওর দৃষ্টিটা নীরব থাকলেও অনুভবের ভাষা লুকিয়ে থাকে না। আমি কাদায় ভেজা পথ দিয়ে হাঁটছি। শাড়ির খোঁটা একটু তুলে হাঁটছিলাম যাতে পিছলে না যায়। পিছনে এক ধরনের শব্দ শুনে ফিরে তাকালাম।
সুব্রত দাঁড়িয়ে, চোখে একরাশ ক্লান্তি, কিন্তু সেই পুরনো দৃষ্টির এক নীরব তীব্রতা ছিল। আমি বললাম, সকালে উঠেছিস? ও মাথা নাড়িয়ে বলল, ঘুম এলো না, স্বপ্নে দেখলাম দুধ ফেটে গেছে। আমি হেসে বললাম, তোর স্বপ্নেও গরু? ও এক মুহূর্ত চুপ করে থেকে বলল, স্বপ্নে দেখলাম গরুর পাশে আপনি দাঁড়িয়ে, মাথায় এক লাল ওড়না ছিল। কিছু বলতে চাইছিলাম, আপনি চলে গেলেন। আমার গলা শুকিয়ে গেল। ও গামছায় হাত মুছছিল, গায়ে হালকা জল, জামার এক বোতাম খোলা। আমি চোখ ফিরিয়ে নিলাম। ওর গলা এক পুরনো দাগ ছিল, হয়তো কোনো পুরনো চোটের চিহ্ন। হঠাৎ সেটা চোখে পড়ে, আর আমি আর চোখ ফেরাতে পারি না। ও বুঝে যায়, বলে, আপনি কি ভাবছেন বলুন তো? আমি জবাব দিই না, শুধু হালকা হাসি নিয়ে বলি, একদিন যদি কেউ তোমাকে গরুর বদলে খুঁটিতে বেঁধে রাখে, তখন বুঝবি। সুব্রত হাসে না, চুপ করে থাকে, কিন্তু তার সেই নীরবতা কথার থেকে অনেক বেশি কিছু বলে দেয়া। সে দিনটা কেটে যায়, কিন্তু ঘুম আসে না। প্রদীপ আর সুব্রত দুজন দুই প্রান্ত থেকে যেন আমার একাকিত্বকে ছুঁয়ে যাচ্ছে। কোনো শব্দে না, কোনো ঘোষণা নয়, শুধু দৃষ্টিতে, আচরণে আর এক অজানা মায়ায়। আমি দিন গুনছি, জানি কবে কে প্রথমে সেভাবে ছুবে আমার এই নীরব অন্তর্জগৎ। পরদিন ভোরের আলো তখনও ঠিকমত ফোটেনি। আকাশে ধূসর ধোয়ার পরত, মাঠঘাটে শিশিরের ছোঁয়া। পাখির ডাকও জাগেনি এখনো। আমি একটু আগেভাগে উঠে পড়ি। গোয়ালঘরের পথটা ঘাসে ভেজা, বাতাস নেই, কিন্তু শরীরের ভেতর দিয়ে ঠান্ডা এক স্রোত বইছে। সুব্রত তখন গরুর দুধ দোয়াতে ব্যস্ত। পিঠ ঘামে ভেজা, গামছাটা ফিতে মতো পেছনে গাঁথা। শরীর চিপচিপে, তবে তাতে এক ধরনের দৃঢ়তা আছে যেটা চোখ টানে। আমি একটু দূরে দাঁড়িয়ে থাকি, তারপর ধীরে ধীরে খোলের ভেতর ঢুকে যাই। গরুর গন্ধ, ভেজা ঘর আর ঘামের মিশ্র এক গন্ধে আমার মাথাটা কেমন যেন হালকা হয়ে যায়। সেই গন্ধটা কোথায় যেন এক পুরনো স্মৃতির মতো দোলা দেয় মনে। সুব্রত তখনও খেয়াল করেনি আমি এসেছি। সে হাঁটু মোড়া করে বসে দুধ দিচ্ছে, মনোযোগী ভঙ্গি, কিছুক্ষণ চোখ আটকে রাখে। আমি একটু সামনে যেতেই সে টের পায়, চোখ তুলে তাকায়, তারপর আবার চুপচাপ কাজে মন দেয়। আমি দাঁড়িয়ে থাকি পেছনে, গরুর পাশ ঘেঁষে। একটি দুধ দোয়া শেষ, আরেকটি তখনও কাঁপছিল। বাঁধনটা খুলতে গিয়ে ওর একটু কষ্ট হচ্ছিল। আমি কিছু না বলে হাত বাড়িয়ে দিই সাহায্যের জন্য। হঠাৎ আমার হাত ওর হাতে ছুঁয়ে গেল। এক মুহূর্তের স্পর্শ, সুব্রতের গায়ে ঘামে ভেজা আর দুধের গন্ধ লেগে থাকা, সেই ছোঁয়া যেন আমার মনে এক অদ্ভুত অনুভব জাগা। সুব্রত থেমে যায়, আমিও হাত সরিয়ে নিতে পারি না। ও চোখ তুলে তাকায়, কোনো শব্দ নেই, তবু যেন কত কথা বলা হয়ে যায়। গোটা গোয়াল ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা। আমি ভাবি, এখনই বেরিয়ে যাই, কিন্তু পা যেন নড়ে না। হয়তো কাজ করতে গিয়েও পা এক পিছলে গিয়েছিল। সুব্রতের চোখ পড়ে সেখানে, কিন্তু সে কিছু না বলে চুপ করে তাকিয়ে থাকে। ধীরে ধীরে চোখ নিচে নামায়। আমার বুক কাঁপে, কিন্তু সে শব্দ আমার মুখে আসে না। একসময় আমি পেছন ফিরে হাঁটা দিই। ও কিছু বলে না, আবার দুধ দোয়ায় মন দেয়, কিন্তু আমি স্পষ্ট টের পাই, আরেকটু দেরি করলে হয়তো পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারত। তাই আমি দ্রুত বেরিয়ে আসি। সেদিন দুপুরে উঠোনে একা বসেছিলাম, কাপড় ভাঁজ করছিলাম। প্রদীপ তখন কলেজে যায়নি। বারান্দায় বসে বই দেখছিল, কিন্তু মন যে বইয়ে ছিল না সেটা আমি বুঝতে পারছিলাম। বলতে বলতে ওর হাতটা হালকা করে আমার হাতের পেছনে ছুঁয়ে গেল, হয়তো অনিচ্ছায়, হয়তো অন্য কিছুতে। আমি চুপচাপ হাত সরিয়ে নিলাম। বললাম, যা তো ভেতরে যা, রান্না করছিস না? উঠে দাঁড়িয়ে চলে গেলাম, কিন্তু যাওয়ার সময় শরীরটা এতটা কাছে দিয়ে গেল যে কাঁধে হালকা ছোঁয়া লেগে গেল। আমি নিজেই বুঝতে পারছিলাম না ওটা আচমকা ছিল না, ওর ইচ্ছে করে হওয়া কিছু। সেই রাতটা ঘুম এলো না। অনিল ফিরেছিল অনেক রাতে। কথা না বলেই সোফায় গায়ে দিয়ে পড়ে রইল, কিন্তু সেই দৃষ্টিতে এক শব্দহীন টান ছিল। আমি এক কাপড় ভাঁজ করতে গিয়ে দেখি ভেতর থেকে এক চিরকুট বের হলো, যেটা আগে কখনো চোখে পড়েনি। চিরকুটে লেখা, যদি একদিন খুব কাছে আসতে চাই, আপনি কি দূরে সরাবেন? অক্ষরটা দেখে আমি বুঝি এটা প্রদীপের লেখা, কিন্তু তাতে নাম নেই, শুধু এক প্রশ্ন। আর সেই প্রশ্নে আমার গায়ে কাঁপন ধরে যায়। সেদিন আমি কোনো উত্তর দেইনি, শুধু রাতে শুয়ে ভেজা বালিশে মুখ গুজে অনেকক্ষণ কেঁদেছিলাম।
কার জন্য কাঁদলাম ঠিক জানি না। মনে হচ্ছিল ভেতরে জমে থাকা কথাটা যেন বেরিয়ে আসতে চাইছে। প্রদীপ জানে আমার কোমল দিকটা, আর সুব্রত জানে মনের ভেতর এক ধরনের অদৃশ্য শক্তি। আমি মাঝখানে দাঁড়িয়ে কোনো অপেক্ষায়, কেউ হয়তো আসবে বা আমি নিজে যাব কারো দিকে। আজ আষাঢ়ের দুপুর। রান্নাঘরে চাল ডাল রেঁধে রেখেছি। ডিমের ঝোল পুড়ছে, টিপটিপ করে খামাচ্ছি। শাড়ির পিঠের অংশটা ভিজে একাকার। চুল খুলে দিয়েছি। ঘাট বেয়ে নেমে আসা ঘামের বিন্দুগুলো নিজের শরীরে অপরিচিত লাগে। হঠাৎ পিছনে পায়ের শব্দ। আমি ঘাট ফেরানোর আগেই প্রদীপ বলল, খুব গরম লাগছে তোমার। তার কণ্ঠে হালকা হাসি, চোখে গম্ভীরতা। ও পাখার বোর্ডে হাত দিতে গিয়ে খুব কাছাকাছি চলে আসে। মুহূর্তটা একটু অস্বস্তিকর, কিন্তু কোথায় যেন এক ধরনের নীরব টান থাকে। ওর হাত আমার কাঁধে ছুঁয়ে থাকে একটু বেশি সময়, তারপর নিজেই সরিয়ে নেয়। হেসে বলে, পাখা ঠিক করতে গিয়েই আপনার কাঁধে পড়ে গেল বোধহয়। আমি পেছনে না তাকিয়ে বলি, থাক, গরম লাগলে উঠোনে যা, এখানকার গন্ধ ভারী। ওর চোখের দৃষ্টি আমার দিকে গভীর, কিন্তু আমি সরে যাই না, কারণ জানি ওই দৃষ্টিকে আমি থামাতে চাই না। সেই দুপুরে আমি একা উঠোনে বসে কাঁথার উপর শুয়ে পড়ি। গ্লাসে ঠান্ডা জল পাশে। বাতাস নেই, কেবল ঘাম আর নিঃশ্বাসের শব্দ। প্রদীপ এসে গ্লাস পাড়ায়। বলে, আপনার জন্য দেখলাম খুব ক্লান্ত লাগছে। আমি ক্লাসে যাইনি। ও বলে, আমি মাঝে মাঝে ভাবি, আপনি এত একা থাকেন কেন এই বাড়িতে? কেউ কি সত্যিই আপনাকে বোঝে? আমি চুপ করে থাকি। সে কাছে বসে না, শুধু দাঁড়িয়ে থাকে। একটু পর বলে, আপনার উপস্থিতির এক আলাদা ঘ্রাণ থাকে, যা মাথার ভেতর অনেকক্ষণ ঘোরে। আমি কিছু বলি না, শুধু ভাবি, আমি তো এমন ছিলাম না। কেউ আমাকে এত গভীরে ছুঁয়ে ভাবেনি কোনোদিন। সন্ধ্যায় আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলাম। আচমকা আয়নায় দেখি প্রদীপ দাঁড়িয়ে। আমি চমকে উঠি না। অধীরে বলে, রূপা, আমি কখনো কাউকে নিজের কাছাকাছি আসতে দিইনি। আমি তাকাই না, শুধু আয়নায় নিজের প্রতিচ্ছবিতে তাকে একরকম নীরবতা দিয়ে চুপচাপ দেখি। আমি শুধু চুপ করে দাঁড়িয়েছিলাম। ও চলে যায়, কিন্তু যাওয়ার আগে ঘরের ভেতরে যেন এক ছায়া রেখে যায়, যেটা আমার নিঃশ্বাসের সঙ্গে মিশে থাকে, দিনের পর দিন, রাতের পর রাত। পরদিন সকালে আয়নার সামনে বসেছিলাম। শাড়ির খোঁটা গুছিয়ে টিপ করছিলাম। সাজতে মন চাইছিল না আজ। ঘরের ভেতরে টুকটাক জিনিস ছড়িয়েছিল, কিছু জামা, এক ভাঙা টিকলি, আর খাটের পাশে পড়ে থাকা এক ছুরি। হঠাৎ প্রদীপ ঘরে ঢুকে পড়ে। বলে, মাসি, আমি আমার কলমটা হয়তো এখানে রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না। ওর চোখে যেন হালকা উত্তেজনা। আমি বলি, দেখো, টেবিলের নিচে খোঁজো। প্রদীপ খাটের নিচে খুঁজছিল। হঠাৎ কিছু একটা গড়িয়ে গেল, টিংটিং করে ওদিকে গেল মনে হয়। ও বলে, আমি তখন পায়ে নুপুর খুলেছিলাম। একটু নিচু হয়ে সাহায্য করতে গিয়েই আমাদের হাত একসাথে ছুঁয়ে যায়, ছুরিটার উপর পড়ে। এক মুহূর্ত থেমে থাকে ওর আঙুল, তারপরে একটু বেশি সময় থেকে যায় আমার হাতের উপর। আমরা দুজনেই নিচু হয়ে আছি। চোখ যেন ছুরিতে নেই, অন্য কোথাও আটকে গেছে। মুহূর্তটা অস্বস্তিকর নয়, বরং অনেক কিছু না বললেও বলা হয়ে যায়। আমি ধীরে বলি, দেওয়ালে মাকসার জাল হয়ে গেছে, দেখে নিস একবার। ও বুঝে নে, এই মুহূর্তটা এখানেই থেমে যাওয়া উচিত। বাড়িটা আজ অস্বাভাবিক চুপচাপ। অনিল সকালে শহরে গেছে। বলেছে রাতে ফিরবে কি না নিশ্চিত না। প্রদীপ কলেজে গেছে। সাধারণত দুপুর 12টার আগে ফেরে না। শুধু সুব্রত ছিল গোয়াল ঘরে। ঠিক 12টার সময় উঠোনে দাঁড়িয়েছিলাম আমি। বনের দিক থেকে গরম হাওয়া আসছিল। মনে হচ্ছিল ঝড়ের গন্ধ ছড়িয়ে পড়ছে। একসময় হেঁটে গেলাম উঠোনের শেষ কোণ পেরিয়ে সেই পুরনো গোয়াল ঘরের দিকে। তালগাছের পাশে গোলপাতার ছাউনি ঘেরা ঘরটা নীরব দাঁড়িয়ে। দরজার কাছে দাঁড়িয়ে দেখি সুব্রত দুধ দিচ্ছে। লুঙ্গি আর পাতলা গেঞ্জি গায়ে, ঘামের দাগ স্পষ্ট। আমার উপস্থিতিতেই ও একটু চমকে যায়। তারপর গলা খাগড়ি দিয়ে বলে, আপনি বসুন না একটু, আমি সব করে দিচ্ছি। আমি চুপচাপ কোনায় মাটির হাড়ির পাশে বসেছিলাম। বাইরে বাতাস পাচ্ছিল। হঠাৎ এক ঝাপটায় পেছনের দরজাটা ধট করে বন্ধ হয়ে গেল। সুব্রত চমকে উঠল। বলে, দরজা তো বন্ধ হয়ে গেল বাতাসে। আমি খুঁজে রাখছি। আমি মাথা ঘুরিয়ে দেখি, গোয়াল ঘরটা হঠাৎ যেন অনেক ঘন, অনেক কাছের মনে হয়। ও দুধ দিচ্ছিল, হাঁড়িতে ঢালছিল ধীরে ধীরে। হঠাৎ দুধ ছিটকে পড়ে আমার আঁচলের একপাশে।
ও বলে, ওমা, আপনার শাড়ি তো ভিজে গেল। একটু থমকে গলা ছিল। আমি দাঁড়াতে যাচ্ছিলাম, সে এগিয়ে এল, হাতে পুরনো এক গামছা। বলে, আমি মুছে দিচ্ছি। আমি বলি, না থাক, আমি নিজেই। তবু ওর হাত আচমকা আমার কাঁধ ছুঁয়ে গেল। গামছার ছোঁয়া ধীরে নিচের দিকে নামছিল। আমি শান্ত স্বরে বললাম, থেমে যাও। কিন্তু সেই থেমে যাওয়ার মধ্যে যেন কোনো জোর ছিল না। ও থামেনি। ওর চোখে এক টান ছিল যেটা সম্পর্কের সীমা বা নিয়ম মানে না। আমার ভিতরটা নিঃশব্দে কেঁপে উঠছিল, কিন্তু আমি কিছু বলিনি। ঠিক সেই সময় উঠোনের উল্টো দিক থেকে এক ছায়া এসে থেমে দাঁড়ায়। বেড়ার ফাঁক দিয়ে প্রদীপ কলেজ থেকে ফিরে এসেছে। সাইকেলটা বাইরে রেখে সে সোজা গোয়ালের পেছনে। হয়তো হঠাৎ কৌতূহল বা হয়তো কিছু টের পেয়েছিল। চোখে স্পষ্ট থেমে যাওয়ার মতো এক দৃশ্য। সুব্রত তখনই কিছু বলেনি, হাতও সরায়নি। আর আমি শুধু স্থির হয়েছিলাম। প্রথমবার ভেতরে কিছু জেগে ওঠার মতো অনুভব করছিলাম। প্রদীপ চলে যায় চুপচাপ, কিন্তু আমি টের পাই সেই চোখ, সেই নীরব দৃষ্টি এখনো আমার আশপাশে রয়ে গেছে। একদিন বিকেলে আমার শরীর ঢাকা ছিল হালকা জ্বরে। দুপুরে কিছু খাওয়া হয়নি। মাথাটা ভার হয়ে আসছিল। জ্বরে খাটে শুয়েছিলাম। শরীর নিস্তেজ। শাড়ির প্রান্ত পা থেকে সরে গিয়েছিল। গায়ে ঘামের হালকা নোনতা গন্ধ। কপাল বেয়ে নেমে এসেছিল এক ফোঁটা জল। দরজাটা হালকা শব্দে খুলে যায়। আমি চোখ খুলি না। জানতাম এ বাড়িতে এখন কেবল দুজন, প্রদীপ আর সুব্রত। তবে পায়ের শব্দ শুনেই বুঝে যাই। প্রদীপ ওর হাতে গ্লাসে জল আর এক টুকরো ওষুধ নিয়ে আমার পাশে এসে দাঁড়ায়। কিছু বলে না। আমি চোখ বন্ধ রেখেছিলাম, কিন্তু অনুভব করছিলাম ওর নিঃশ্বাসের উষ্ণতা। একসময় ও আমার পায়ের কাছে বসে পড়ে, নিঃশব্দে তাকিয়ে থাকে। কিছুক্ষণ ওর উপস্থিতি, ঘামের গন্ধ, নিঃশ্বাস আর জ্বরের ঘোরের ভেতরে একরকম প্রশান্তি ছড়িয়ে দেয়া। তারপরে সে কাপা হাতে গ্লাসটা আমার দিকে এগিয়ে দিল। আমি তখনও উঠে বসিনি। সে নিজেই এক হাতে আমার মাথার নিচে ভর দিয়ে আরেক হাতে গ্লাসটা ঠোঁটে ধরিয়ে দিল। আমি ওষুধটা গিলে নিলাম, কিন্তু চোখ তুলে তাকালাম না। এক অজানা অস্বস্তি গলা বেয়ে নামছিল। তার আঙুল তখনও আমার পাশে থমকে ছিল, নিঃশব্দ এক আবেগ নিয়ে। একটু পরে সে খুব আস্তে বলল, তুমি বললেই আমি সব ছেড়ে তোমার পাশে থাকব। আমি শুনলাম, কিন্তু কোনো জবাব দিলাম না। শুধু চোখ দুটি স্থির হয়ে তাকিয়ে রইল ছাদের এক কোণার দিকে। ভেজা দৃষ্টিতে ধরা পড়ছিল জীবনের বহু নাবলা কথা। জানালার খাঁজ গলে বাতাস ঢুকছিল। নিঃশব্দে পর্দা নড়ছিল ধীরে ধীরে। আমি চাদরটা টেনে নিলাম গায়ে। গলার মধ্যে ভারী হয়ে থাকা কথাগুলো জমে উঠছিল যেন এক নিঃশব্দ কান্না। কোনো শব্দ নেই, শুধু অনুভব। সে তখনও মাটিতে বসেছিল আমার পাশে। কোনো কথা বলছিল না, শুধু নিঃশব্দ উপস্থিতি দিয়ে জানিয়ে দিচ্ছিল কেউ আছে। তার যত্নে ধীরে ধীরে জ্বর কমে এল। রাত গভীর হলে, যখন সবাই ঘুমিয়ে পড়েছে, আমি চৌকাঠ পেরিয়ে উঠোনে এসে দাঁড়ালাম। মাথার ওপর ঠান্ডা ফাঁকা আকাশ। তারাগুলোর দিকে তাকিয়ে ভাবছিলাম, ওরা কি বোঝে আমার মন আজ কতটা ভারী। এক নিঃশব্দ স্থিরতায় দাঁড়িয়ে থাকি আমি। বাতাস এসে ছুঁয়ে যায় শরীর, কিন্তু আমার ভেতরে যেন এক অনুচ্চার ঝড় বইছে। আমার দৃষ্টি পড়ে দেওয়ালে পড়া নিজের ছায়ার দিকে। জোছনায় ছায়াটা লম্বা, একটু বাঁকা, মাথা নিচু। এমনভাবে দাঁড়িয়ে যেন আমি নিজেই আমার থেকে আলাদা হয়ে কোথাও দাঁড়িয়ে আছি। এই ছায়াটা চেনে আমায়। সে জানে আমি কি চেয়েছি আর কি পাইনি। সে জানে কারোর চোখের দিকে তাকিয়ে আমি কি বলতে চেয়েছিলাম কিন্তু চুপ করে থেকেছি। সে জানে কারোর যত্ন আমাকে মুহূর্তের জন্য স্থির করে দিয়েছিল। সে জানে আমি অনেকদিন ধরে একা, নামে না হয় মনে। সে জানে রাতে